সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী আহসান, প্রভাষক অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। একটু কথা বলে নিই আগেই যে আমাদের ক্লাসটা কিছুক্ষণ আগে একবার শুরু হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পুনরায় শুরু করছি। আমাদের অর্থনীতি ক্লাসে আমরা একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে ধারাবাহিক আলোচনা চলে আসছে। ইতিপূর্বে তোমাদের 5টি ক্লাস হয়ে গিয়েছে, আজকে ষষ্ঠ ক্লাস। আমাদের প্রথম যে অধ্যায় সেটি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়ের অধীনেই যে ধারাবাহিক আলোচনা, সেখানে গত ক্লাসে তোমরা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করেছো এবং অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি কি ব্যবস্থাগুলো রয়েছে সেটি সম্পর্কে তোমরা প্রাথমিক ধারণা লাভ করেছো এবং এর মধ্যেই একটি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তোমরা বিশদ আলোচনা শুনেছো। আজকেও আমি এই ক্লাসের অর্থাৎ এই যে প্রথম অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনা চলে আসছিল সেটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আজকে যে আলোচনা করব সেটি মূলত যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, সে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আরো দুটি অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে প্রথমে একটু ধারণা লাভ করার চেষ্টা করি। আমি যেহেতু এর আগেও তোমাদের গত ক্লাসে এটি নিয়ে আলোচনা হয়েছে, তারপরেও যেহেতু আমি অর্থনৈতিক ব্যবস্থার অধীনে আরো দুটি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব, এই জন্য তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আগে কিছুটা ধারণা থাকতে হবে। আসলে অর্থনৈতিক ব্যবস্থা কি? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে একটি দেশ তার সম্পদ সমূহ ব্যবহার করে যে দ্রব্য ও সেবা উৎপাদন করছে, এই যে উৎপাদন প্রণালী এবং এই উৎপাদিত দ্রব্য বন্টন, এই সকল যে কার্যক্রমগুলো রয়েছে, কার্যক্রমগুলোর ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই কাঠামোকেই বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এক্ষেত্রে আমরা বিষয়টিকে আরো এভাবে বলতে পারি যে কোনো দেশে বা সমাজে সেই দেশের লোকজন যে অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করে, সেই অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে কিছু সামাজিক এবং আইনগত রীতিনীতি কিন্তু গড়ে ওঠে। এই সামাজিক এবং আইনগত রীতিনীতির যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটিকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যে আমরা অর্থনৈতিক কার্যাবলীগুলোর কথা বলছি, এই কার্যাবলীগুলো মূলত কি কি? একটি দেশের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে আমরা দেখি যে সেই দেশের সম্পদের মালিকানা, উৎপাদন পদ্ধতি, বন্টন পদ্ধতি, বিনিময় ব্যবস্থা, ভোগ কার্য বা ভোগের ক্ষেত্রে সার্বভৌমত্ব, শ্রম নিয়োগ, ব্যবসা বাণিজ্যের প্রকৃতি, এই বিষয়গুলো কেমন হবে, এক্ষেত্রে কিছু সামাজিক এবং আইনগত রীতিনীতি কিন্তু প্রভাব বিস্তার করে থাকে এবং এই রীতিনীতিগুলোর যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটিকেই আমরা বলছি অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থার অধীনে তোমরা গত ক্লাসে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জেনেছ। আজকে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের যে ক্লাস, যে দুটো বিষয়ের কথা আমি বললাম, সেই দুটো বিষয়ের উপর শিখন ফলগুলো কি কি সেটি আমরা দেখার চেষ্টা করি। প্রথমেই দেখো, সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, সেই অর্থনৈতিক ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো তোমরা এই ক্লাস শেষে ব্যাখ্যা করতে পারবে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান ব্যাখ্যা করতে পারবে। আমরা যেহেতু আগেই বলেছি, চ্যাপ্টারটা নামই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। সুতরাং এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান এই অর্থনৈতিক ব্যবস্থায় কিভাবে সম্পন্ন হবে বা কিভাবে সমাধান হবে, সেই বিষয়টি আমরা আলোচনা করব। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যার সমাধান তোমরা এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার অধীনে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টিও ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমি চলে আসি প্রথমেই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থাটা কি সেটি বলার আগে এটির কিছুটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা দরকার। জার্মান বংশোদ্ভূত কার্ল মার্কস এবং ইংল্যান্ডের অধিবাসী অ্যাঙ্গেলসের যৌথ প্রয়াসে তারা একটি বই লিখে, বইটির নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। এটি 1848 সালে প্রকাশিত হয়। এই বইটি প্রকাশের পরই মূলত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সমাজতান্ত্রিক চেতনার বিপ্লব জাগ্রত হতে শুরু করে
এবং এরই প্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়নে জারতন্ত্রের পতনের পর 1917 সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সর্বপ্রথম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রচলন ঘটে বা এটি প্রয়োগ ঘটে। এর পরবর্তীতে বিশুদ্ধ সমাজতন্ত্র চিন্তাবিদ মাও সেতুং এর নেতৃত্বে চীনেও সমাজতান্ত্রিক অর্থনীতির প্রয়োগ ঘটে। আমরা এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এই যে সংক্ষিপ্ত ইতিহাস, এটির আরেকটু যদি বিস্তারিত বলি তাহলে এখানে বলা যায় যে রাশিয়া যেহেতু এখানেই প্রথম এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটির সূত্রপাত ঘটে, এক্ষেত্রে 1930 সালে স্ট্যালিন মার্কসিয়ান যে অর্থনীতি রয়েছে সেটির দর্শনে স্ট্যালিনিস্ট গ্রোথ মডেল নামে সোভিয়েত ইউনিয়নে কমান্ড ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থনীতি বা প্ল্যান ইকোনমি যেটা বলা হচ্ছে, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতির আরো দুটো নাম, যেটিকে বলা হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি বা পরিকল্পিত অর্থনীতি, সেটির প্রয়োগ ঘটান। এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস। এবার জানা যাক যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কি। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটি এমন একটি আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকে না, সেখানে সামাজিক মালিকানা থাকে। এক্ষেত্রে উৎপাদিত যে দ্রব্য রয়েছে সেগুলো কাজের পরিমাণ এবং গুণের প্রেক্ষিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মাধ্যমে, কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সেটি বন্টন করা হয়। এই ব্যবস্থায় পরিকল্পিত অর্থনীতিকে অধিক গুরুত্ব দেওয়া হয়। আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা সংজ্ঞা লক্ষ্য করি। এই সংজ্ঞাটি দিয়েছে জে.এফ. রেগান এবং এল.বি. থমাস। তাদের যে সংজ্ঞাটি সেটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এইরূপ একটি অর্থ ব্যবস্থা যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ আমরা যদি এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করি তাহলে দেখছি যে এখানে যে সম্পদ রয়েছে এই সম্পদের ক্ষেত্রে মালিকানাটা সম্পূর্ণ রাষ্ট্রীয়, অর্থাৎ রাষ্ট্রের মালিকানা এই সম্পদের ক্ষেত্রে বিদ্যমান থাকে এবং যে সকল অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয় সবগুলোই কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়। এটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আমরা যদি এই সংজ্ঞাটিকে বলি তাহলে এই সংজ্ঞার বিশ্লেষণ। এখন আসা যাক এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, এই প্রবক্তারা যেটি মনে করেন এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে, সেটি হচ্ছে এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয় এবং সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এখানে সমাজের কল্যাণটিকে সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব হয়। এছাড়াও এই তত্ত্বের প্রবক্তারা মনে করেন এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় মানুষের জ্ঞান বিজ্ঞান এবং চিন্তা ভাবনার ক্রমান্বয়ে এটি বিকাশ লাভ করতে থাকে। যদিও 1899 সালে কমিউনিস্ট পার্টি অর্থাৎ অস্ট্রেলিয়ান কমিউনিস্ট পার্টি প্রথম কুইন্সল্যান্ডে বিজিত 1899 সালে বিজিত হয়, তবুও কিন্তু তারা এই অর্থনৈতিক ব্যবস্থাটি প্রবর্তন করেনি। সর্বপ্রথম এটি রাশিয়ায় প্রবর্তন হয়েছে। আমরা এবার আসি এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এটি কি কি বৈশিষ্ট্য। ইতিমধ্যে আমরা এখানে দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করছি, সেটি সম্পদের রাষ্ট্রীয় মালিকানা এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের অর্থনৈতিক সিদ্ধান্ত। আমি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি সেটি বিভিন্ন দেশে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে কত বছর যাবত সেটি প্রচলিত আছে সেটি আমরা এখানে মানচিত্রের সাহায্যে কিছুটা দেখার চেষ্টা করছি। এখানে আমরা দেখছি এশিয়া মহাদেশেই মূলত এটির বেশি বিস্তার, অর্থাৎ 70 ইয়ার্স বা 70 বছর বা তারও বেশি সময় ধরে রাশিয়া এবং চীন এই সকল রাষ্ট্রে এটির প্রচলন চলে আসছে। এরপর ধারাবাহিকভাবে সেটি আমরা দেখছি যে আফ্রিকার কিছু দেশে এবং আমরা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকায় সেটির প্রভাব একেবারেই দেখছি না, সেটি খুবই সামান্য পরিমাণে। অর্থাৎ এই যে সমাজতান্ত্রিক যে চিন্তাধারা এটি মূলত এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে বেশি প্রভাব বিস্তার করেছে। আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি।
প্রথমেই যে বিষয়টি রয়েছে, শ্রেণী শোষণ অনুপস্থিত, অর্থাৎ এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অধীনে যেহেতু সম্পদের মালিকানা এবং উৎপাদনের উপকরণের মালিকানা পুরোটাই রাষ্ট্রের হাতে থাকে, সুতরাং এখানে শ্রেণী তৈরি হবার কোনো সুযোগ নেই। আর যেখানে শ্রেণী নেই, অর্থাৎ ধনী, দরিদ্র, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, এই শ্রেণীগুলো যেখানে নেই, সেখানে শ্রেণী শোষণও থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শ্রেণী শোষণ মুক্ত। এরপর যেটি রয়েছে, উপকরণের ব্যক্তি মালিকানা নেই, অর্থাৎ এইখানে উৎপাদনের উপকরণের সম্পূর্ণ মালিকানা রাষ্ট্রের হাতে থাকে। ফলে এখানে উপকরণের ব্যক্তিগত মালিকানার কিন্তু কোনো সুযোগ নেই। ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত, যেটি আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখেছিলাম। সেখানে মূলত উৎপাদন পরিচালিত হয় মুনাফাকে কেন্দ্র করে, মুনাফাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু এই জায়গায় আমরা দেখছি যে শুধুমাত্র রাষ্ট্র অর্থনৈতিক সিদ্ধান্তের দ্বারা উৎপাদন পরিচালনা করে এবং প্রয়োজনে তাদের প্রয়োজনের তাগিদেই তারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কিন্তু দ্রব্য উৎপাদিত হয়। সুতরাং এখানে ব্যক্তিগত মুনাফার কিন্তু কোনো সুযোগ নেই। যৌথ ও রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। আমরা এখানে কৃষকদের যৌথ ভিত্তিতে শ্রমে নিয়োগের কথা লক্ষ্য করে থাকি, কিন্তু মৌলিক ভারী শিল্প সহ সকল কলকারখানার রাষ্ট্রীয় মালিকানা কিন্তু রাষ্ট্রের হাতে থেকে যায়। কিছু ক্ষুদ্র মালিকানা শুধুমাত্র আবাসস্থল বা বসত বাড়ি নির্মাণের জন্য ব্যক্তি খাতে থাকে। এরপর রয়েছে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিতি। এইখানে দাম ব্যবস্থার ক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিন্তু থাকে না, যেটি আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হিসাবে বলেছিলাম বা বলা হয়েছিল। এইখানে মূলত দামটি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে বা রাষ্ট্র নির্ধারণ করে দেয়। সুতরাং এই জায়গাটাই অবাধ প্রতিযোগিতার মাধ্যমে, অর্থাৎ চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারণ হবার কিন্তু কোনো সুযোগ নেই। স্বতঃস্ফূর্ত উৎপাদন প্রণালী। আমরা এই জায়গাটাই যেহেতু লক্ষ্য করছি যে উৎপাদনের উপকরণের একটা সামাজিক মালিকানা রয়েছে, সুতরাং এই জায়গাটাই উৎপাদন যে শক্তি এবং উৎপাদন সম্পর্ক, এই দুটোর মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকে, অর্থাৎ এদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় না। ফলে এক্ষেত্রে উৎপাদন প্রণালীটি হয় গতিশীল, যেটা আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে দেখেছিলাম। এই দুটির মধ্যে কিন্তু একটা বিশদ কিন্তু একটা দ্বন্দ্ব বা বিরোধিতা ছিল। ফলে এইখানে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এই সুবিধাটার কারণে এখানে উৎপাদন প্রণালীটি অনেক স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হয়। বন্টন ব্যবস্থার কথা যদি বলি, তাহলে এইখানে আমরা আগে বলেছি যে উৎপাদিত দ্রব্য সামগ্রী মানুষের যে কাজের সময় এবং গুণ, এই দুটিকে বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মাধ্যমে বন্টন ব্যবস্থাটি পরিচালিত হয়। এক্ষেত্রে কিন্তু মজুরিটি সমান হবার সুযোগ নেই, অর্থাৎ যে যেমন কাজ করবে তার বিপরীতে সে কিন্তু তার প্রাপ্য পাওনাটা পাবে। এক্ষেত্রে যেটি হয়, আমরা বলেছিলাম যে শ্রেণী শোষণ কিন্তু অনুপস্থিত, সুতরাং এখানে শোষণ না থাকলেও কিন্তু আয় বন্টনের ক্ষেত্রে কিছুটা অসমতা থেকে যায়। এরপর রয়েছে চাহিদার ওপর নিয়ন্ত্রণ। আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটি দেখেছিলাম যে চাহিদার ক্ষেত্রে, অর্থাৎ ভোক্তার চাহিদাকে এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ সেখানে ভোক্তার একটা সার্বভৌমত্ব থাকে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা চাইলেই যেটি যখন প্রয়োজন সে চাইলেই কিন্তু সেটি ভোগ করতে পারে না, অর্থাৎ এখানে ভোক্তার চাহিদার উপর একটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ রয়েছে। এরপর কেন্দ্রীয় পরিকল্পনা, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম সহ সারা দেশের যে কার্যক্রমগুলো পরিচালিত হয়, সব কার্যক্রমই কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে ব্যক্তি উদ্যোগ বা ব্যক্তি ক্ষেত্রে উদ্যোগকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয় না, যেহেতু আমরা আগে বলেছিলাম যে এখানে কিন্তু ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তিগত
উপকরণের ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা নেই বা সম্পদের ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা নেই। সুতরাং এটি সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে কার্যক্রমগুলো পরিচালিত হয়। শ্রমিকের স্বার্থ রক্ষা এই বিষয়টি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, যেহেতু রাষ্ট্র দাম নিয়ন্ত্রণ করে, দাম ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং মজুরি নির্ধারণ করে। সুতরাং এক্ষেত্রে শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, অর্থাৎ শ্রমিকদের স্বার্থকে বিবেচনায় নিয়েই কিন্তু এই দাম ব্যবস্থা এবং মজুরির বিষয়টিকে রাষ্ট্র গুরুত্ব দিয়ে থাকে। এরপর রয়েছে মুদ্রাস্ফীতির অনুপস্থিতি। যেহেতু এখানে উপকরণ এবং সম্পদের ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, সুতরাং এখানে অতিরিক্ত উৎপাদন বা কম উৎপাদনের কিন্তু কোনো সুযোগ নেই, ফলে এখানে মুদ্রাস্ফীতি অনুপস্থিত। এরপর আমরা আসি সামাজিক নিরাপত্তা। এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থার অধীনে সামাজিক নিরাপত্তাটি আমরা লক্ষ্য করে থাকি, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুতভাবে কার্যকর। এবং আমরা যেটি লক্ষ্য করি যে সমাজে যে সকল সদস্য রয়েছে সে সকল সদস্যের সাধারণ জীবনের সাধারণ নিরাপত্তার জন্য সরকার আর্থিক সুবিধা কিন্তু প্রদান করে থাকে। ফলে আমরা এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অধীনে সামাজিক নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে লক্ষ্য করে থাকি। এরপর রয়েছে সুষম উন্নয়ন। যেহেতু রাষ্ট্র তার কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত করে, সুতরাং এখানে কোনো বিশেষ অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ দেশের সমস্ত অঞ্চলই সমানভাবে গুরুত্ব পায়, অর্থনীতির সকল ক্ষেত্র সমান গুরুত্ব পায়, ফলে এখানে সুষম উন্নয়ন কিন্তু নিশ্চিত হয়। সর্বশেষ যে বিষয়টি রয়েছে বেকারত্বের অনুপস্থিতি, এটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ এই অর্থ ব্যবস্থার অধীনে যেহেতু সম্পদ এবং উৎপাদনের যে উপকরণ সেগুলোর মালিকানা রাষ্ট্রের হাতে রয়েছে এবং রাষ্ট্র কেন্দ্রীয় যে পরিকল্পনা সেই পরিকল্পনার অধীনে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সুতরাং এখানে বেকারত্ব সৃষ্টি হবার সুযোগ নেই। আমরা বলতে পারি এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে সমাজের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সকল উপকরণ ব্যবহার করে রাষ্ট্র তার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন পরিচালনা করছে, এই জন্যই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা নির্দেশমূলক বা পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা হিসাবেও এটিকে বলে থাকি বা এটি পরিচিত। এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটি বললাম যে এইখানে সম্পদের সর্বোচ্চ ব্যবহারটি নিশ্চিত হয়, অর্থাৎ এখানে সম্পদের অপচয় হয় না বললেই চলে, এবং এই অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের যে মৌলিক চাহিদা সেটি পূরণের ক্ষেত্রে এটি অত্যন্ত দ্রুতভাবে কার্যকর। এই গেল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু সুবিধা এবং তাদের বৈশিষ্ট্যগুলো। কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থার কিছু অসুবিধাও রয়েছে, যেহেতু এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ বা উৎপাদনের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগকে এখানে গ্রহণ করা হয় না বা সেটি বঞ্চিত রয়েছে। এই জন্য উৎপাদনের ক্ষেত্রে মানুষের যে সর্বোচ্চ ক্ষমতা সেটির কিন্তু প্রয়োগ এক্ষেত্রে ঘটে না। আবার বলা যায় এক্ষেত্রে শিক্ষা এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে রয়েছে, এবং এই অর্থনৈতিক ব্যবস্থায় আমরা যেটি লক্ষ্য করি যে আয় বন্টনের ক্ষেত্রে অসমতা, যেটি আমি বলেছিলাম যে এক্ষেত্রে মানুষের কাজের সময় এবং গুণ অনুযায়ী তাকে পরিশোধ করা হয়, ফলে এক্ষেত্রে আয় বন্টনে অসমতা রয়ে যায়। এই অসমতাটি জাতীয় আয় এবং সামাজিক যে বন্টন সেই বন্টনটিকেও কিন্তু প্রভাবিত করে। ফলে এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যে অভ্যন্তরীণ কিছু সমস্যা, এই সমস্যাটি দিন দিন কিন্তু প্রকট হচ্ছে। ফলে যে দেশে প্রথম এই সমাজতান্ত্রিক ব্যবস্থাটি প্রচলন হয়েছে আমরা সেই দেশেই এখন লক্ষ্য করছি যে তারা এই ব্যবস্থাটিকে পরিহার করার চেষ্টা করছে। শুধু রাশিয়া নয়, চীন সহ পূর্ব ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোও কিন্তু ক্রমান্বয়ে বাজার অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে। তাহলে
আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যের অধীনেই তোমাদের একটি প্রশ্ন এখন দিব। এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবে। তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনটি কার্যকর নয়? দেশে সুষম উন্নয়ন নিশ্চিত হয়, ক্রেতা ও ভোক্তার চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়, অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, অবাধ প্রতিযোগিতার অনুপস্থিতি এবং আয় বন্টনে সমতা। এর মধ্যে আমরা বলছি যে কোনটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকর নয়। এটি তোমরা এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো সেই বৈশিষ্ট্যের অধীনে এটি উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরপর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অধীনে আমরা যে অর্থনৈতিক সমস্যাগুলোর কথা বলছি, সেই সমস্যাটা সমাধান করা যায় কিভাবে? প্রথমে রয়েছে উৎপাদন পদ্ধতি এবং পরবর্তীতে বন্টন পদ্ধতি। উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে যেটি বলা যায় যে সমস্যাগুলো কি ছিল, যে কার জন্য কি উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এই যে অর্থনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি মূলত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অধীনে রাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মাধ্যমে বা কেন্দ্রীয় পরিকল্পনার ক্ষেত্রে মাধ্যমে এই সিদ্ধান্তটি গৃহীত হয়। এক্ষেত্রে যেহেতু সম্পদের মালিকানা এবং উৎপাদনের উপকরণের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে, সুতরাং রাষ্ট্র সমাজের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার জন্য উৎপাদন কার্যক্রমটি পরিচালনা করার চেষ্টা করে থাকে। এই ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে, যে উৎপাদন ক্ষেত্রে যে সমস্যাগুলি আমরা লক্ষ্য করে থাকি, অর্থাৎ চাহিদা এবং যোগানের মধ্যে একটা অসামঞ্জস্যতা, সেই বিষয়টি কিন্তু এখানে নেই। অর্থাৎ মানুষের প্রয়োজন অনুযায়ী এখানে উৎপাদন পরিচালিত হয় বা উৎপাদন হয়ে থাকে। চাহিদা এবং যোগানের মধ্যে যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা এবং হতাশা এবং সামাজিক যে বিশৃঙ্খলা, সেটি এখানে নেই। এখানে মুদ্রাস্ফীতি নেই, এখানে যোগানের সংকট তত্ত্বগতভাবে অনুপস্থিত। ফলে এখানে যে উৎপাদন হবে সেই উৎপাদনের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত রাষ্ট্র নিয়ে থাকে। এই ক্ষেত্রে চূড়ান্ত উৎপাদনের পরিমাণ হিসাব করা হয় এবং এই চূড়ান্ত উৎপাদনের পরিমাণ উৎপাদন অর্জনের জন্য উপকরণের পরিমাণ এবং ফার্ম সমূহের মধ্যে সম্পদ প্রবাহ এটি হিসাব করা হয়। এভাবে মূলত উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার সমাধান আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এভাবে লক্ষ্য করে থাকি। বন্টন পদ্ধতির ক্ষেত্রে যেটি হয়, আমরা বলেছিলাম যে বন্টনের ক্ষেত্রে মানুষের কাজের ধরন বা সময় এবং গুণ অনুযায়ী তাকে কিন্তু পরিশোধ করা হয়। ফলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে আয় বন্টনে কিছুটা অসমতা থেকে যায়। বন্টন পদ্ধতির ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আঞ্চলিক এবং সামাজিক যে সুষম যে উন্নয়ন, অর্থাৎ এক্ষেত্রে অঞ্চলগত এবং সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বৈষম্য তৈরি হয় না। ফলে বন্টন পদ্ধতির ক্ষেত্রে অঞ্চলগত এবং সামাজিক ক্ষেত্রে সুষম উন্নয়নটি আমরা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় লক্ষ্য করে থাকি। এরপর আমি আসি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ আমাদের এতক্ষণ আলোচনা ছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। এর পরবর্তীতে আমরা আসছি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক এই দুটি অর্থনৈতিক ব্যবস্থা বুঝে থাকি, তাহলে আমরা এই দুটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটিও কিন্তু আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। সেক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে, বন্টনের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে, সেখানে শ্রমিক শোষণের ক্ষেত্রে, ভোক্তার চাহিদার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে বা পার্থক্য রয়েছে দুটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, সবগুলো বিষয় কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে আমরা দুটো অর্থনৈতিক ব্যবস্থা যে আলোচনা করা হলো সেই দুটি অর্থনৈতিক ব্যবস্থা থেকে এই দুটির মধ্যে সহজেই পার্থক্য কিন্তু আমরা নিরূপণ করতে পারবো। আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, যেহেতু ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, সুতরাং আমরা এই দুটো অর্থনৈতিক ব্যবস্থা যদি বুঝে থাকি তাহলে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। কারণ আমরা যদি সংজ্ঞাটা লক্ষ্য করি তাহলে দেখব যে অর্থ ব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে।
সুতরাং আমরা খুব সহজে বুঝতে পারছি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে ভালো দিকগুলো রয়েছিল এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে ভালো দিকগুলো ছিল, সেই ভালো দিকগুলো গ্রহণ এবং খারাপ যে দিকগুলো সেগুলো বর্জন করে যে অর্থনৈতিক ব্যবস্থাটি গড়ে উঠছে সেটিকেই কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলছে। এক্ষেত্রে প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক P.A. স্যামুয়েলসনের একটি সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটি আমরা এখানে লক্ষ্য করছি যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এরূপ একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। তাহলে এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যে বাজার ব্যবস্থাটি ছিল অর্থাৎ বাজার অর্থনীতি, সেটির সাথে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে সরকারি নিয়ন্ত্রণ, সেই দুটি ব্যবস্থার একটা সংমিশ্রণ আমরা এই অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে সম্পদের মালিকানার ক্ষেত্রে যেমন ব্যক্তি মালিকানা স্বীকৃত, পাশাপাশি কিন্তু সরকারি মালিকানাও স্বীকৃত। আবার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেমন বাজার ব্যবস্থা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি কিন্তু সরকারি সিদ্ধান্ত এখানে নেওয়া হয়। ফলে এই যে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সেই দুটো ব্যবস্থার একটা সংমিশ্রণই হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থাটির প্রচলন সর্বপ্রথম ইংল্যান্ডে হলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আরো তৃতীয় বিশ্বের অনেক দেশেই কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থাটিকে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত, অর্থাৎ সম্পদের মালিকানা, উৎপাদন পদ্ধতি, বন্টন এবং ভোগ সকল ক্ষেত্রে কিন্তু এই যে সরকারি এবং বেসরকারি খাত, এই দুটি খাতের উপস্থিতি কিন্তু এখানে স্বীকৃত। এক্ষেত্রে সরকারি বিনিয়োগ রয়েছে। সরকারি বিনিয়োগ কোথায় রয়েছে? জননিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু সরকারি বিনিয়োগ লক্ষ্য করা যায়। পাশাপাশি আমরা এটি বলতে পারি যে সরকারি বিনিয়োগ মূলত মৌলিক ও ভারী শিল্প সহ প্রয়োজনীয় যে আমদানি রপ্তানিগুলো রয়েছে সে আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু এই সরকারি বিনিয়োগটিকে আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি বিনিয়োগের এই খাতগুলো রয়েছে। এরপর আসি বেসরকারি বিনিয়োগ। আমরা লক্ষ্য করে থাকি যে বেসরকারি বিনিয়োগ কিন্তু এক্ষেত্রে অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে রয়েছে, যেহেতু এখানে সম্পদের মালিকানা, ব্যক্তি মালিকানা এবং উপকরণের মালিকানার ক্ষেত্রেও ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয় এবং উদ্যোক্তাদের এখানে সাদরে গ্রহণ করা হয়। ফলে এইখানে আমরা বেসরকারি বিনিয়োগ লক্ষ্য করে থাকি। তবে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রগুলো কিন্তু এখানে সুস্পষ্ট, অর্থাৎ এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে আমরা এই বেসরকারি বিনিয়োগটিকে লক্ষ্য করে থাকি। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে বড় শিল্পের ক্ষেত্রেও আমরা পুঁজিভিত্তিক আমরা বেসরকারি বিনিয়োগ লক্ষ্য করে থাকি। তবে সরকার এই বেসরকারি বিনিয়োগটিকে কিন্তু পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, যাতে একচেটিয়া কারবারি এখানে সূত্রপাত না ঘটে। এরপর রয়েছে সম্পদের মালিকানা। আমরা আগে বললাম যে এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সম্পদের মালিকানার ক্ষেত্রে ব্যক্তি এবং রাষ্ট্র উভয়ের মালিকানায় কিন্তু বিদ্যমান। এরপর আসা যাক ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা এবং স্বাধীন চিন্তার অধিকার কিন্তু এই অর্থ ব্যবস্থার অধীনে প্রত্যেক মানুষের কিন্তু রয়েছে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যে বাজার অর্থনীতি, সেই বাজার অর্থনীতির ধারণাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। যে বাজার অর্থনীতিতে বলা হয় যে কোনো দ্রব্যের দাম সেটি প্রতিষ্ঠিত হবে সেই দ্রব্যের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা। এটিকে আমরা যদি চিত্রের সাহায্যে দেখাই তাহলে বিষয়টিকে এভাবে দেখানো যায়। ভূমি অক্ষে যদি পরিমাণ কিউ এবং লম্ব অক্ষে পি দেই এবং এটি যদি চাহিদা রেখা হয় ডিমান্ড কার্ভ, এটি যদি হয় সাপ্লাই কার্ভ, তাহলে এই যে চাহিদা এবং যোগান এই দুটোর পারস্পরিক যে ছেদ বিন্দু, সেই বিন্দুতেই উৎপাদনের পরিমাণ এবং কিন্তু দাম নির্ধারিত হয়। অর্থাৎ স্বয়ংক্রিয় যে দাম ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বাজার ব্যবস্থার অধীনে চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি এই দাম ব্যবস্থাটি নিরূপণ হয়ে থাকে। তবে সরকার
কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে বা প্রয়োজনে এই দাম ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আমরা যদি বলি যে কখন সরকার এটিকে নিয়ন্ত্রণ করে, যেমন আমরা দেখছি যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে, আমাদের চাল, আলু, পেঁয়াজ ইত্যাদির দাম কিন্তু কোনো কোনো সময় এই চাহিদা যোগানের দ্বারা যদি নির্ধারিত হয়, তাহলে সেটি কিন্তু সমাজের অনেকের পক্ষেই সেটি বোঝা হয়ে যাবে তাদের এগুলোর দাম বৃদ্ধিজনিত কারণে। সুতরাং সরকার কোনো কোনো ক্ষেত্রে এই দামের ক্ষেত্রে কিন্তু তাদের প্রভাব বিস্তার করে থাকে বা সেটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে। মুনাফা এটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় একটি স্বীকৃত বিষয়, যেহেতু এখানে ব্যক্তি উদ্যোগ প্রতিষ্ঠিত এবং এখানে উপকরণের মালিকানা রয়েছে। সুতরাং এখানে উৎপাদন অর্থাৎ উৎপাদিত দ্রব্য যেটি করা হয়, উৎপাদন করা হয়, সেটি কিন্তু একমাত্র মুনাফাকে কেন্দ্র করে কিন্তু এই উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এরপর আসা যাক অর্থনৈতিক পরিকল্পনা। এই অর্থনৈতিক ব্যবস্থার অধীনে একটি জাতীয় পরিকল্পনা তৈরি করা হয় এবং এই পরিকল্পনার সাথেই বেসরকারি খাতের যে উন্নয়ন রয়েছে, এই উন্নয়নের ক্ষেত্রে যে পরিকল্পনা, এটিকে কিন্তু মূল পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়। অর্থনৈতিক নিয়ন্ত্রণ এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে সরকার মুদ্রাস্ফীতি অর্থাৎ মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন ইত্যাদিকে নিয়ন্ত্রণের মাধ্যমে কালোবাজার, এখানে আড়তদার, মজুতদারি, সিন্ডিকেট ব্যবসা এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মুদ্রাস্ফীতির উপস্থিতি এই বিষয়টি এখানে স্বীকৃত একটি বিষয়। কারণটি হচ্ছে যেহেতু এখানে সম্পদের মালিকানা রয়েছে এবং এক্ষেত্রে উপকরণের মালিকানা ব্যক্তি হাতে রয়েছে, সুতরাং এক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন বা কম উৎপাদন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। ফলে এক্ষেত্রে মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে। ভোক্তার সার্বভৌমত্ব এটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ভোক্তার সার্বভৌমত্বকে উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে ভোক্তা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো দ্রব্য ভোগ করতে পারে, তবে এখানে ভোক্তার দ্রব্য ভোগের ক্ষেত্রে এবং দামের ক্ষেত্রে কিন্তু সরকার যে কোনো ধরনের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, চাইলে যে কোনো ধরনের নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে আসতে পারে। এরপর শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ। এই অর্থনৈতিক ব্যবস্থায় সরকার শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এক্ষেত্রে ন্যূনতম মজুরি নির্ধারণ, কাজের সময়, শ্রম আদালত এবং শিল্পক্ষেত্রে যে শ্রমিকের যে সমস্যা, শ্রমিকদের যে আন্দোলন, সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ অর্থাৎ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করে থাকে। এরপর রয়েছে বন্টন ব্যবস্থা। বন্টন ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যেটি দেখি যে এক্ষেত্রে সরকার এবং ব্যক্তি মালিকানা উভয় ক্ষেত্রে কিন্তু বন্টন ব্যবস্থাটি পরিচালিত হয়। সরকারের যে বন্টন ব্যবস্থা রয়েছে সেটির উদ্দেশ্য জনকল্যাণ বা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, আর ব্যক্তি মালিকানার অধীনে যে বন্টনের বিষয়টি রয়েছে সেক্ষেত্রে তাদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন। অর্থনৈতিক স্বাধীনতা, অর্থাৎ এক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মানুষের যে পেশা নির্বাচন এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা এবং উদ্যোগে যে স্বাধীনতা সেটি কিন্তু রয়েছে, তবে সরকার কর্তৃক সুসংজ্ঞায়িত যে নিরাপত্তাজনিত ক্ষেত্রগুলো রয়েছে সেই জায়গাগুলো বাদে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে অর্থাৎ উদ্যোগের ক্ষেত্রে কিন্তু ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক নিরাপত্তা। এই অর্থনৈতিক ব্যবস্থায় সরকার চেষ্টা করে সামাজিক নিরাপত্তাটিকে আরো বাড়ানোর জন্য, অর্থাৎ এখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা এবং সাহায্য প্রদানের মাধ্যমে সরকার সামাজিক যে নিরাপত্তা বলয় সেটিকে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করে। আমরা মিশ্র যে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বললাম, এই ব্যবস্থার অধীনে মূলত বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে আমরা যে দেশটির কথা বলছি ইংল্যান্ড, তারা এটি সূচনা করলেও এই পদ্ধতিটি কিন্তু যেটি বললাম যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নরওয়ে সহ অন্যান্য অনেক দেশে কিন্তু
ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিগত শতকের 70 এবং 80-র দশকে এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং যেটি বলা যায় যে সরাসরি আমরা যেটি বলেছিলাম বিশুদ্ধ ধনতন্ত্র এবং সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই দুটি কোনোটিই কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু কার্যকর নয়। সুতরাং অনেক অর্থনীতিবিদদের মতে একটি দেশের সুষম উন্নয়নের জন্য বা উন্নয়নের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে উত্তম অর্থনৈতিক ব্যবস্থা। আমরা এই ব্যবস্থার অধীনেই অর্থনৈতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করব। সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে আমরা যেহেতু বলেছি যে উপকরণের মালিকানা ব্যক্তি এবং সরকার দুজনের হাতেই থাকে, সুতরাং এক্ষেত্রে বড় যে বিষয়গুলো রয়েছে জননিরাপত্তা সহ যে গুরুত্বপূর্ণ যে খাতগুলো রয়েছে সেই খাতগুলো সরকারি হাতে রেখে বাকি সবগুলো কিন্তু বেসরকারীকরণ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে উৎপাদনের ক্ষেত্রে মৌলিক এবং ভারী শিল্প সহ জননিরাপত্তামূলক যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে সরকারি উদ্যোগ এবং মাঝারি ক্ষুদ্র শিল্পে বেসরকারি উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। আর পাশাপাশি বর্তমানে কিছু বড় শিল্পের ক্ষেত্রে পুঁজি ভিত্তিক কিছু বেসরকারি বিনিয়োগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে যেটি বলা হয় যে বেসরকারি যে বিনিয়োগটি হয় সেটি কিন্তু পুরোপুরি মুনাফা ভিত্তিক, অর্থাৎ মুনাফাকে কেন্দ্র করে এখানে উৎপাদন পরিচালিত হয়। এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিন্তু প্রচলিত, যেটি আমরা 2 নম্বরে দেখছি দাম ব্যবস্থা। অর্থাৎ এই দাম ব্যবস্থাটি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটি বাজার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটিকে কেন বলা হচ্ছে? আমরা চিত্র লক্ষ্য করছি যে ভারসাম্য যে বিন্দু E0 সেখানে P0 এটি দাম নির্ধারিত হচ্ছে, অর্থাৎ চাহিদা এবং যোগান রেখার দ্বারা। তোমরা দেখো চিত্রে এখানে দেখানো হয়েছে যে এটি চাহিদা রেখা এটি এবং সাপ্লাই রেখা, এটি দুটো পারস্পরিক যে ছেদ বিন্দু, সেখানে আমরা এই P0 দামটি পাচ্ছি। তাহলে এটি হচ্ছে ভারসাম্য দাম। কিন্তু এটিকে কেন স্বয়ংক্রিয় বলা হচ্ছে? স্বয়ংক্রিয় এই জন্য বলা হচ্ছে যদি কোনো কারণে এই ভারসাম্য দামটি বিঘ্নিত হয়, অর্থাৎ এটি যদি কোনো কারণে কমে যায়, P1 হয় বা P2 হয়, তাহলে সেটি কিন্তু পুনরায় আবার P0 দিকে ধাবিত হবে। সেটি কিভাবে হবে? আমরা এখানে লক্ষ্য করছি যে P1 দাম যেখানে রয়েছে সেখানে সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড অনেক বেশি, অর্থাৎ ধরে নিলাম এটি এবি পরিমাণ বেশি, আর সাপ্লাইয়ের তুলনায় যদি চাহিদার পরিমাণ বেশি হয় তাহলে দাম বাড়বে। অর্থাৎ যে পরিমাণ বাজারে যোগান রয়েছে তার তুলনায় ওই দ্রব্যের ক্ষেত্রে যদি চাহিদা বেশি হয় তাহলে অধিক মানুষ কিন্তু ওই দ্রব্যের পেছনে ধাবিত হবে, ফলে সেই দ্রব্যটির দাম বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে সেটি ভারসাম্য যে দাম রয়েছিল সেই দামের কাছাকাছি পৌঁছাবে। আবার আমরা যদি লক্ষ্য করি P2 যদি দাম হয় তাহলে এক্ষেত্রে চাহিদার তুলনায় কিন্তু সাপ্লাইয়ের পরিমাণ বেশি, সেটি যদি CD পরিমাণ হয় তাহলে সাপ্লাই যদি বেশি হয়ে যায় তাহলে বাজারে যে ক্রেতা রয়েছে ক্রেতার তুলনায় যদি দ্রব্যের যোগানের পরিমাণ বেশি হয় তাহলে দ্রব্যের দাম কিন্তু কমে সেটি আবার এই P0 দিকেই ধাবিত হবে। ফলে এই যে দাম ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সেটি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটির ক্ষেত্রে বাজার যে অর্থনীতি সেটি কার্যকর। তবে সরকার বিশেষ ক্ষেত্রে বলা হলো যে এই দাম ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করতে পারে বিশেষ প্রয়োজনে। এরপর আসা যাক বন্টন পদ্ধতি। এই অর্থ ব্যবস্থার অধীনে যে বন্টন পদ্ধতিটি রয়েছে সেটির ক্ষেত্রেও কিন্তু সরকারি এবং বেসরকারি দুটো বিষয়কে আমরা লক্ষ্য করে থাকি। সরকারি বন্টন পদ্ধতির যে মূল লক্ষ্য সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা সৃষ্টি, পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ এবং আয় বৈষম্য নিয়ন্ত্রণ করে একটি সুষম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। আর বেসরকারি মালিকানার ক্ষেত্রে যে বন্টনের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে মুনাফা, অর্থাৎ তারা সুযোগ পেলেই দ্রব্যের দাম বাড়িয়ে তারা কিন্তু মুনাফা কুক্ষিগত করার চেষ্টা করে, যেটি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি প্রধান লক্ষ্য আমরা
দেখেছিলাম, অর্থাৎ মুনাফাই সেখানে সব সব মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের ক্ষেত্রে। তাহলে আমরা আজকের যে আলোচনা সেটিতে আমরা দেখলাম যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এই দুটির বৈশিষ্ট্য এবং এই দুটি ব্যবস্থার অধীনে যে অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। আমরা আগামী ক্লাসে এই ক্লাসেরই ধারাবাহিকতায় আরো একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। সেই অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব এবং ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি এই দুটো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলকেই ধন্যবাদ।